নমস্কার, গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করেছি নিমাই ভট্টাচার্যের লেখা রুদ্রাণী। আজকে শুনবেন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। কলেজ স্ট্রিট বইপাড়ায় ঘুরে ঘুরে বইপত্তর কেনা ছাড়াও দিলখুশ আর কফি হাউসে দুবার খেয়ে দিয়ে ট্যাক্সিতে বইয়ের বান্ডিল নিয়ে আমরা যখন একাডেমির সামনে পৌঁছলাম তখন ঠিক 6:20। নমিতাকে দেখে মিস্টার বোসের ড্রাইভার এগিয়ে এসে টিকিট দিল। তারপর বইয়ের প্যাকেটগুলো ওর গাড়িতে রেখে দেবার কথা বলেই আমরা হলে ঢুকলাম। দ্বিতীয় সারির এক ধারের পরপর 3টে সিট। হলের কর্মী সিট দেখিয়ে দিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে নমিতা বলল, মানিকদা আপনি মাঝখানে বসুন, আমি ধারে বসছি আর শৈবাল ওই পাশে বসুক। হ্যাঁ, আপনি মাঝখানেই বসুন মানিকদা। নাটকটা আমাদের তিনজনেরই খুব ভালো লাগলো। ময়মনসিং গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী সত্যি এক অসামান্য নাটক সৃষ্টি করেছেন। তারপর মিস্টার বোসের বাড়ি গেলাম। খাওয়া দাওয়া গল্পগুজব করে শুতে গেলাম মাঝরাত্রিরে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে মিস্টার বোস ও তার স্ত্রীকে বারবার ধন্যবাদ জানিয়ে ওদেরই গাড়িতে আমরা হাওড়া রওনা হলাম। আবার সেই কাটোয়া লোকাল, সেই একই যন্ত্রণা, একই অস্বস্তি। আসার সময়ের মতন এবারও নমিতাকে নির্বিকারভাবে আনন্দে খুশিতে ভরপুর দেখে আমি অবাক হয়ে গেলাম। স্টেশন থেকে বাড়িতে পৌঁছতেই মা বললেন, নিবারণের মা খুব অসুস্থ, খবর পাবার সঙ্গে সঙ্গেই ও বাড়ি চলে গেল। কে খবর দিল? ওই তো ওদের পাড়ার একটা ছেলে এসে খবর দিয়ে গেল। কি খবর দিল? বলল খেতে বসার পরপরই নাকি নিবারণের মা অজ্ঞান হয়ে ঢলে পড়ে। সেরিব্রাল বা হার্ট অ্যাটাক না তো, কে জানে। হ্যাঁ, আমারও তো সেই রকমই সন্দেহ হচ্ছে। 3 দিন পর আমরা খবর পেলাম আমরা যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছিল। হাসপাতালে 3 দিন অজ্ঞান অচৈতন্য থাকার পর নিবারণ কাকার মা মারা গিয়েছেন। মা বললেন, মানিক তুই হাত মুখ ধুয়ে একটু চা খেয়ে একবার পোস্ট অফিসে যা তো। কেন মা? তুই নিবারণকে 1000 টাকা টিএমও করে পাঠিয়ে দে। শ্রাদ্ধ শান্তির খরচ তো কম না, আর তাছাড়া আমি জানি ওর হাতে বিশেষ কিছু নেই। তুমি 1 কাপ চা দাও, আমি খেয়েই চলে যাচ্ছি। সব কাজকর্ম মিটিয়ে নিবারণ কাকা ফিরে আসার কয়েকদিন পর মা ওকে বললেন, নিবারণ, মা যখন চলেই গেলেন তখন আর বউ মেয়েকে গ্রামে ফেলে রেখো না, ওদেরকে এখানেই নিয়ে এসো। আমাদের এখানে তো ঘরের অভাব নেই, ওরা দুজনে এলে কোনো অসুবিধা হবে না। কিন্তু বৌঠান ওদের আনতে চাই না শুধু একটাই কারণে। কি কারণ নিবারণ কাকা? ওদের এখানে আনার সঙ্গে সঙ্গে ওই বাপ ঠাকুরদের ভিটেটাও আমরা হারাবো। এখন তো গ্রামে আর সেই আগেকার মতন অবস্থা নেই। শহরের চাইতে গ্রামে লড়াই ঝগড়া খেয়েও 1000 গুণ বেশি। ওরা বরং ওখানেই থাক। এবার থেকে আমি বরং প্রত্যেক মাসে 2-4 দিন করে ওখানে কাটিয়ে আসব। এদিকে আমার জীবনেও এক নতুন অধ্যায় শুরু হলো। নমিতা ও শৈবালদের 6 জন কলেজের ছাত্রছাত্রীকেও পড়াতে শুরু করলাম। তবে সব বিষয় নয়, শুধু ইংরেজি, বাংলা, ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্স। সপ্তাহের 3 দিন সন্ধ্যের পর এদের পড়াই। অন্য 3 দিন সন্ধ্যের পর ছাড়াও সপ্তাহের 6 দিন সকালেই 9, 10 আর 11, 12-এর ছেলে মেয়েদের পড়াই। আয় অনেক বেড়ে গেল ঠিকই, কিন্তু যথেষ্ট পরিশ্রমও করতে হতো। তাছাড়া কলেজের ছেলে মেয়েদের পড়াবার জন্য আমাকেও প্রত্যেক দিন পড়াশোনা করতে হতো। তা হোক, তবু এইসব ছেলে মেয়ের সান্নিধ্যে দিনগুলো বেশ আনন্দেই কেটে যায়। সেই দিন রবিবার। 7 সকালে সামান্য কিছু মুখে দিয়েই আমি যথারীতি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরোতেই পবিত্রর সঙ্গে দেখা হলো। আমাকে দেখেই ও অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, জানিস মানিক, দারুণ খবর আছে। কি খবর? 7টার সার্জারিতে গোল্ড মেডেল পেয়ে MBBS পাশ করেছে। তোকে কে বলল? ওর ছোট ভাই একটু আগে এসে খবর দিল তো। ও মুহূর্তের জন্য থেমে বলল, 7টার কালা অনেক রাত্রিরে এসেছে, চল শেখরকে ডেকে নিয়ে ওর ওখানে যাই। হ্যাঁ চল তাহলে। হাঁটতে হাঁটতে আমি বললাম,
তাহলে আমাদের বন্ধুদের মধ্যে একজন ভালো ডাক্তার হলো, কি বল? হ্যাঁ। একটু থেমে পবিত্র হাসতে হাসতে আবার বলল, এবার পেট কাটতে হলেও একটা পয়সা লাগবে না কিন্তু। ওকে দিয়ে শুধু পেট কাটাবো কেন, এবার থেকে মাথা ধরলেও সাত্তারকে আসতে হবে। সাত্তারের বাড়ি পৌঁছে দেখি আমাদের আরও কজন বন্ধু ইতিমধ্যেই এসে গেছে। তারপর সে কি আনন্দ আর হৈহুল্লোড়, সঙ্গে সঙ্গে গবাগব মিষ্টি খাওয়া। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেল। আমাকে দেখি মা হাসতে হাসতে বললেন, কিরে, সাত্তারের বাড়িতে খুব হৈহুল্লোড় করে এলি তাই না? তুমি কি করে জানলে? ওই তো নমিতা বলল, তোরা বন্ধু বান্ধবরা মিলে ওই বাড়িতে হই হই রই রই ব্যাপার লাগিয়ে দিয়েছিস। ও নমিতা? ও আমাদের দেখলো কখন? সাত্তারের খবর শুনে ডাক্তারবাবুর মেয়ের হাত দিয়ে তো মিষ্টি পাঠিয়েছিলেন, ওই মিষ্টি দিতে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। কতজনের পাঠানো কত রকম মিষ্টি যে খেলাম তার তো ঠিক ঠিকানা নেই। যা যা, এবার চটপট চানটা করে আয় তো। কোনো কথা না বলেই আমি আমার ঘরে এসে পা রাখতেই অবাক হয়ে যাই। একবার চারিদিকে চোখ বুলিয়েই আমি আবার মায়ের কাছে যাই। মা, আমার বিছানার নতুন বেড কভার, টেবিলের ওপর সুন্দর একটা। বেড কভারটা আমি নমিতাকে দিয়ে কিনিয়েছি, আর ওই টেবিল ক্লথও বানিয়েছে। ও আবার আমার জন্য টেবিল ক্লথ বানাতে গেল কেন? কেন আবার? টেবিল ক্লথ পাতার পর তো টেবিলটা কত ভালো দেখাচ্ছে বলতো। হ্যাঁ তা দেখাচ্ছে, কিন্তু এইসব পাগলামি করার কি দরকার বলো তো? এতে পাগলামির কি আছে? ও তোকে কত শ্রদ্ধা করে তা কি তুই জানিস না? আমার অন্য ছাত্রছাত্রীরা কি আমাকে শ্রদ্ধা করে না? করবে না কেন? তবে নমিতা তোর ব্যাপারে যত চিন্তা ভাবনা করে তা বোধহয় অন্য কেউ করে না। আমি আর কোনো কথা না বলেই চলে যাই, কিন্তু মনে মনে ভাবি, এইসব কি নিছক শিক্ষকের প্রতি শ্রদ্ধা, নাকি আমাকে নিয়ে স্বপ্ন দেখার লক্ষণ? যাই হোক, মনে মনে ঠিক করি একটু সতর্ক থাকতে হবে। শুধু নমিতা কেন, অন্য কোনো ছাত্রীর সঙ্গেও যেন আমার নাম কোনো কারণেই জড়িয়ে না পড়ে। বিধির বিধান কে খণ্ডাবে? নিবারণ কাকা প্রত্যেক মাসেই চণ্ডীতলায় যায়। কখনো 3-4 দিন থাকে, কখনো আবার 2-1 দিন বেশি, কিন্তু সপ্তাহখানেকের বেশি কখনোই নয়। তবে বর্ষার শুরুতে বাড়ি গেলে 2 সপ্তাহের আগে কিছুতেই ফিরতে পারে না। নিবারণ কাকা বলে, বুঝলে মানে, যা জমি আছে তার ধান দিয়ে বড় জোর 3 মাস চলে, কিন্তু নিজে দেখাশোনা না করলে ওর অর্ধেক ধানও ঘরে আসে না। এবার বর্ষা শুরু হয়েছে বেশ দেরিতে। সারা বৈশাখ মাসের মধ্যে একদিনের জন্যও বৃষ্টি হয়নি, কাল বৈশাখীও হয়নি। জ্যৈষ্ঠ মাসেও অবস্থা তথৈবচ ছিল। সারা মাসের মধ্যে মাত্র 2-3 দিন বৃষ্টি হয়েছে। জমি ভিজতে না ভিজতেই আবার শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু আষাঢ়ের প্রথম দিন থেকেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। 2-3 দিন পর পর বৃষ্টি হতেই নিবারণ কাকা মাকে বলল, বৌঠান, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে কালই একবার বাড়ি যাই। বৃষ্টি দেখে মনে হচ্ছে একটু দেরি হলেও চাষাবাদটা খারাপ হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও, ঘুরে এসো। আমি একটু হেসে বললাম, নিবারণ কাকা, আসার সময় তোমার গাছের কামরাঙা আনতে ভুলে যেও না কিন্তু। অত ভালো কামরাঙা এখানে পাওয়াই যায় না। নিশ্চয়ই আনবো। পরের দিন 7 সকালে নিবারণ কাকা চণ্ডীতলা রওনা হলো। এদিকে 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নিবারণ কাকা ওর মেয়ে চাঁপাকে নিয়ে ফিরে এলেন। কাঁদতে কাঁদতে বলল, বৌঠান, কি আর বলি, চাঁপার মাটা চলে গেল। মানে? চলে গেল মানে কি? এ কি, তুমি তো কিছুদিন আগে গেলে, হঠাৎ আবার কি হলো? বৌঠান, কি বলবো আর। ওর চিৎকার শুনে আমি লাফ দিয়ে বাইরের ঘরে আসতেই দেখি 5-6 ফুট লম্বা কেউটে সাপটা উঠোন ছেড়ে। ওই সাপটাই কি? হ্যাঁ বৌঠান, ওই সাপটাই চাপার মাকে শেষ করে দিল। হাসপাতালে নিয়ে যাওনি? হ্যাঁ বৌঠান, গিয়েছিলাম তো, কিন্তু শেষ রক্ষে হলো না।
আমাদের পাড়ার খগেনের টেম্পো করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তারবাবু ইঞ্জেকশনও দিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। শেষ পর্যন্ত পাশের বাড়ির বসন্তদের উপর বাড়ি ঘর জমে জমা সব ভার দিয়ে আমি মেয়েটাকে নিয়ে চলে এলাম। তা তুমি ভালো করেছো নিবারণ। মেয়েটা কোথায় থাকবে? ও এখন থেকে এখানেই থাক। বছর 5 আগে আমি নিবারণ কাকার সঙ্গে একবার চণ্ডীতলায় গিয়েছিলাম। তখন চাঁপা 5-6 বছরের। এই 5 বছরের মধ্যে ও যে এত বড় হয়ে যাবে ভাবতে পারিনি। যারা জানে না তারা ওকে দেখলে মনে করবে 13-14 বছরের হবে। অবশ্য নিবারণ কাকার যা লম্বা চওড়া চেহারা, ওর মেয়েও যে এই ধরনের হবে সেটাই স্বাভাবিক। মা চাঁপাকে কাছে টেনে এনে আদর করতে করতে বললেন, আহা কি সুন্দর চোখ মুখ দেখো তো, দেখলেই আদর করতে ভালোবাসতে ইচ্ছে করে, তাই না রে মানিক? হ্যাঁ। যাই হোক, সপ্তাহখানেকের মধ্যেই দেখলাম চাঁপা মায়ের দক্ষিণ হস্ত হয়ে উঠেছে। হ্যাঁ রে চাঁপা, আলমারির চাবিটা কোথায় রাখলাম দেখ তো। চাঁপা একটু হেসে বললে, আমি বাবাকে বাজারের টাকা বের করে দেবার পর তোমার আঁচলেই তো বেঁধে রেখেছি। ও হ্যাঁ, তাই তো। বড় মা, তুমি বড্ড ভুলে যাও। আমি না বললে কাল তো তুমি মাছের ঝোলে 2 বার লবণ দিতে। তা যা বলেছিস চাঁপা, সত্যি আজকাল মাঝে মাঝে বড্ড ভুলে যাই রে। সেদিন সকালবেলায় ছাত্রীরা চলে যাবার পর রান্নাঘরের বারান্দায় বসে যথারীতি আমি, মা আর নিবারণ কাকা চা খেতে খেতে গল্পগুজব করছি। হঠাৎ চাঁপা বলল, বড় মা, তুমি আর বেশিক্ষণ গল্পগুজব না করে বা চান করতে যাও। এখনই কি চান করতে যাব রে? তোমাকে তো 12টার মধ্যে খেয়ে নিতে হবে। উমা, সবাইকে ফেলে আমি 7 তাড়াতাড়ি খেয়ে নেব? হ্যাঁ বড় মা, আজ তোমাকে 7 তাড়াতাড়ি খেতে হবে। আজ 2টোর সময় ডাক্তারদা তোমার রক্ত নিতে আসবেন না? মা ডান হাতের তালু কপালে দিয়ে বললেন, উমা গো, তুই তো ঠিক কথা বলেছিস রে চাঁপা। আজ যে 7টার আমার রক্ত নিতে আসবে, দেখেছিস, আমার একদম মনে ছিল না। আজ যে 7টার আসবে তা তো আমি জানি না। এই কদিনের মধ্যে আমি বেশ বুঝে গেছি তুমি সংসারের কত খোঁজ খবর রাখো। তা যা বলেছিস চাঁপা। একদিন আমি বাথরুম থেকে বেরোতেই মা কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকতে যাচ্ছেন। ঠিক সেই সময় চাঁপা দৌড়ে এসে চিলের মতন ছোঁ মেরে মায়ের হাত থেকে শাড়িটা কেড়ে নিয়েই বলল, তুমি আবার ওই কাপড়টা নিয়ে বাথরুমে যাচ্ছ? এই শাড়িটা যে বড্ড বিচ্ছিরিভাবে ছিঁড়ে গেছে তা আমার খেয়ালই ছিল না। চাঁপা দৌড়ে আলনা থেকে অন্য একটা শাড়ি এনে মায়ের হাতে দিয়ে বলল, এবার থেকে আমাকে না বলে কোনো জামা কাপড়ে হাত দেবে না। ওদিকে নিবারণ কাকা স্টোভ পরিষ্কার করতে করতে অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এই চাপা, এইভাবে বড় মার সঙ্গে কেউ কথা বলে? আচ্ছা বড় মা, আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি? ওরে পাগলি, তোর এইসব শাসন করা যে আমার কত ভালো লাগে তা তো তোর বাবা জানে না। ছাড় তুই তোর বাবার কথা। মাসখানেক পরের কথা। নিবারণ কাকা মাসকাবারি জিনিসপত্র কিনতে গেছে। চাঁপা বাথরুমে কাপড় চোপড় কাচতে ব্যস্ত, আর আমি আর মা রান্নাঘরের বারান্দায় বসে চা খাচ্ছি। হঠাৎ কথায় কথায় মা বললেন, জানিস মানিক, চাঁপাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেন? মেয়েটা যেমন বুদ্ধিমতী তেমনই সংসারী। তাই নাকি? হ্যাঁ রে, ও এসে যে আমার কি উপকার হয়েছে তা তো তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা। হ্যাঁ রে, আমি একটু বাড়িয়ে বলছি না রে মানিক। নিবারণের বউ মেয়েটাকে সত্যিই ভালো শিক্ষা দিয়েছে। শোন না, আমি ঠিক করেছি রোজ ঘণ্টাখানেক করে ওকে পড়াবো। পড়াবে তুমি? ও কোন ক্লাসে পড়েছিল? ও তো ক্লাস 4-এ উঠেই পড়া ছেড়ে দিয়েছে। কেন? ওদের গ্রামে স্কুলের মাস্টার মারা যাবার সঙ্গে সঙ্গে ওই স্কুলও নাকি উঠে গেছে। ও, তা কাছাকাছি আর কোনো স্কুল ছিল না? শুনলাম অন্য স্কুলটা মাইল 5 দূরে।
তাছাড়া গঙ্গা পার হয়ে যেতে হতো বলে ওর মা ওকে যেতে দেয়নি। যাই হোক, শোন না, তুই ওর জন্য কয়েকটা বই এনে দিবি? হ্যাঁ, ঠিক আছে। ওর ঠিক কী কী বই লাগবে তা আমি কি করে বুঝবো বলো? তুমি আমাকে বলো কী কী বই আনতে হবে, আমি এনে দেব। তার চাইতে তুমি বরং চাঁপাকে সঙ্গে নিয়ে একবার চঞ্চলদার দোকান চলে যাও না, পছন্দ মতো বইপত্র নিয়ে এসো। হ্যাঁ বাবা, তুই ভালো কথা বলেছিস, তাই হবে। এইভাবে চলতে চলতে মাস 6 পর হঠাৎ একদিন আবিষ্কার করলাম মা সংসারের সব দায় দায়িত্ব চাঁপার উপরেই ছেড়ে দিয়েছেন। মাকে জিজ্ঞেস করলাম, মা, চাঁপা কি সব সামলাতে পারবে? আমার আর টাকা কুড়ির হিসেব নিকেশ রাখতে ভালো লাগে না রে। তাছাড়া কোথায় কখন কি রাখি এই বয়সে আর খেয়ালও থাকে না। আমার মনে হয় ও আমার চাইতে ভালোই সংসার চালাবে। তাই কি কখনো পারে? তোমার বুদ্ধি আর অভিজ্ঞতার সঙ্গে কি চাঁপার? আরও 2-4 মাস যাক, তারপর তোর কথার জবাব আমি দেব। মায়ের সঙ্গে আমি কোনো কালেই কোনো বিষয়েই তর্ক করি না। তাছাড়া সংসার ধর্মের ব্যাপারে তো আমার বিন্দুমাত্র উৎসাহ বা আগ্রহ নেই। আমি 2-4টে জামা কাপড় আর দুবেলা খেতে পেলেই মহা খুশি। তার ব্যবস্থা মা যখন করছেন তখন আমি আবার কেন এইসব নিয়ে মাথা ঘামাই? তবে ইদানিংকালে চাঁপার কাণ্ড কারখানা দেখে মজাও লাগে, অবাকও হই। সন্ধেবেলায় কলেজের ছেলেমেয়েরা পড়াতে আসবে বলে তৈরি হচ্ছি। ঠিক সেই সময় চাঁপা আমার ঘরে ঢুকে বলল, আচ্ছা মানিকদা, তুমি কি বলো তো? কেন, কি হয়েছে? সেই 7 সকাল থেকে একই পায়জামা পাঞ্জাবি পরে থাকতে তোমার ঘেন্না করে না? নাকি তোমার জামা কাপড় নেই? তোমার বিছানার উপর এই পায়জামা পাঞ্জাবি রেখে গেছি, তাও কি তোমার চোখে পড়েনি? এখন এই ধোপা বাড়ির কাচানো পাজামা পাঞ্জাবি পরবো কেন? ওগুলো ধোপা বাড়ির কাচানো নয়। তবে? ওগুলো বাড়িতেই ইস্ত্রি কে করলো? বাবা। তবে কয়েকদিনের মধ্যে আমিও ইস্ত্রি করা শিখে যাব। বারান্দার দিকে যেতে যেতেই চাপা আবার বলল, পায়জামা পাঞ্জাবি বদলে নাও, আমি বড় মার চুল বাঁধতে বাঁধতে চলে এসেছি। আর এক মুহূর্ত দেরি না করে চাঁপা প্রায় লাফ দিয়ে বারান্দা পেরিয়ে মায়ের ঘরের দিকে চলে গেল। রাত্রে খেতে বসে নিবারণ কাকাকে জিজ্ঞেস করলাম, কার কাছ থেকে ইস্ত্রি এনে আমার পায়জামা পাঞ্জাবি? কারুর কাছ থেকেই তো আনিনি, ইস্ত্রি তো কেনা হয়েছে। ইস্ত্রি কেনা হয়েছে? হঠাৎ কিনলে কেন? কদিন আগে বৌঠানের খবর জানাতে চাঁপাকে নিয়ে 7-8 বাড়ি গিয়েছিলাম। ওর ভাইকে ইস্ত্রি করতে দেখে চাঁপার মাথায় চাপলো। ও আচ্ছা, বুঝেছি। ইস্ত্রি কিনে তো ভালোই হয়েছে রে। খেতে খেতেই আমাদের এইসব কথাবার্তা হয়। আমি আর নিবারণ কাকা মাছের ঝোল দিয়ে খেতে শুরু করার 2-4 মিনিট পরই মা আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এই মাছের ঝোলটা কেমন হয়েছে? মাছের ঝোল খুব ভালো হয়েছে মা, তবে আজ একটু অন্যভাবে রেঁধেছো, তাই না? আমি নই, আজ চাঁপাই মাছের ঝোল রেঁধেছে। চাঁপা দরজার পাশেই দাঁড়িয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বললাম, খেয়ে উঠে তোর সঙ্গে হ্যান্ডশেক করব। এইভাবে সেবা যত্ন এবং আন্তরিকতা দিয়ে চাঁপা ধীরে ধীরে মা আর আমাকে জয় করে। বছরখানে ঘুরতে না ঘুরতে দেখা গেল প্রতিটি ব্যাপারে চাঁপার সাহায্য ছাড়া আমি বা মা কিচ্ছু করতে পারি না। চাঁপাকে নিয়ে রিকশায় উঠতে গিয়ে মা থমকে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ রে, 7 তারিখে দেখিয়ে একেবারে ওষুধ কিনে ফিরব, সঙ্গে টাকা নিয়েছিস তো? হ্যাঁ। 7 তারিখে কী ওষুধ খেতে বলবে তা তো ঠিক নেই, একটু বেশি টাকা সঙ্গে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, টাকা না দিলেও প্রশান্ত তার বাবা ঠিক ওষুধ দিয়ে দেবেন। ইদানিংকালে নানা কারণে আমাকে ছাত্রছাত্রীদের বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে হয়। চাঁপা কখনোই আমাকে খালি হাতে যেতে দেয় না। বলে, মানিকদা, এই 25 টাকা দিয়ে ভারত মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কিনে তোমার ছাত্রের দিদি বৌদির হাতে দিও। আজ তো ওদের বাড়িতে কোনো উৎসব নেই, নেহাত খেতে বলেছে বলেই। তা হোক, একেবারে খালি হাতে কি যাওয়া ভালো দেখায়? চাপা ঠিকই বলেছে, যে কারণেই হোক নেমন্তন্ন যখন করেছে তখন খালি হাতে যাওয়া সত্যি ভালো দেখায় না।
1 মাস পরপরই কোনো না কোনো ছাত্রছাত্রীর বাড়িতে বিয়ে, বইতে, অন্নপ্রাশনে আমার নেমন্তন্ন হয়। এইসব সামাজিক অনুষ্ঠানের নিয়মকানুন, রীতিনীতি সম্পর্কে আমি বিশেষ অভিজ্ঞ না। মাকে জিজ্ঞেস করলে বলেন, আগে তো অন্নপ্রাশনে বাবা থালা, গেলাস, বাটি দিত, কিন্তু সবাই যদি ওই একই জিনিস দেয় তাহলে বাচ্চাটার তো কোনো উপকার হয় না, আর বাপ মায়েরও কোনো কাজে লাগে না। তাহলে সুশীলের ভাইপোকে কি দেব? মা উত্তর দেবার আগেই চাঁপা বলে ওঠে, বাচ্চাদের খেলনা দেওয়াটাই সবচাইতে ভালো, কিন্তু এখানে কি ভালো খেলনা পাওয়া যাবে? তা ঠিক, খেলনা পেলেই বাচ্চারা সবচাইতে খুশি হয়। নিবারণ কাকা বললেন, এখানে তো সব স্টেশনারি দোকানে খেলনা পাওয়া যায়। চাঁপা সঙ্গে সঙ্গে ওর বাবার দিকে তাকিয়ে বলল, মানিকদা তো ওই 10-20 টাকা দামের প্লাস্টিকের খেলনা দিতে পারে না, দিতে হলে তো একটু ভালো খেলনাই দিতে হয়। হ্যাঁ, একেবারে ফালতু কিছু তো দেওয়া যায় না। মানিকদা, একটা কাজ করো। কি? তোমার বন্ধু পবিত্রদা, ও তো রোজ কলকাতায় যান, ওকে দিয়ে কলকাতা থেকে একটা ভালো খেলনা কিনে আনার ব্যবস্থা করো। অন্নপ্রাশন তো সামনে সোমবার, এর মধ্যে উনি ঠিক এনে দিতে পারবেন। বাবা চাপা, এবার থেকে শুধু মার প্রাইভেট সেক্রেটারি না, আমার প্রাইভেট সেক্রেটারির কাজও কিন্তু তোকে করতে হবে। কত মাইনে দেবে? তোর বড় মা তোকে কত মাইনে দেন? তা বলবো কেন, তুমি কত দেবে তাই বলো আগে। 5 টাকা। না না, অত বেশি মাইনের চাকরি আমার দ্বারা হবে না। ওর কথা শুনে আমরা সবাই একসঙ্গে হেসে উঠি। এরপর হঠাৎ একদিন মা জিজ্ঞেস করেন, হ্যাঁ রে মানিক, ওই শ্রীমন্ত সরকারের যে ছেলে তোর সঙ্গে পড়তো, সে কি করে রে? শ্রীমন্ত কাকার এত প্রেশার যে উনি আর দোকানে আসতেই পারেন না, এখন তো সুধীরই দোকান চালায়। সুধীর তোর সঙ্গে পড়তো না? হ্যাঁ। ওর সঙ্গে তোর দেখা হয়? প্রত্যেক রবিবার সকালেই দেখা হয়। ওকে বলিস তো আমার সঙ্গে একটু দেখা করতে। হ্যাঁ, বলবো। তারপর সুধীর কবে মায়ের সঙ্গে দেখা করেছে বা কী কথাবার্তা হয়েছে তা আমি মাকে আর জিজ্ঞাসা করিনি, আর মাও কিছু বলেননি। আসলে সারা দিন আমি ছাত্রছাত্রী আর নিজের পড়াশুনো নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্য কোনো ব্যাপারেই আমি বিশেষ মনোযোগ দিতে পারি না, দরকারও হয় না। সেদিন রাত 9টা নাগাদ ছেলেমেয়েরা চলে যাবার পর চাঁপা বৈঠকখানার ঘরে ঢুকে কোনো কিছু না বলেই আমাকে প্রণাম করল। আমি জিজ্ঞেস করলাম, কিরে, হঠাৎ প্রণাম করলি কেন? আজ কি তোর জন্মদিন? ও উত্তর দেবার আগেই মা দরজার কাছে এসে একটু হেসে বললেন, হ্যাঁ রে চাঁপা, দাদাকে জিজ্ঞেস কর কেমন দেখাচ্ছে। এবার চাঁপা একগাল হাসি হেসে দোকানে হাত দিয়ে বলল, এই দেখো বড় মা আমাকে কি দিয়েছেন। ওর 2 কানে 2টো ছোট্ট সোনার গহনা দেখে একটু হেসে মাকে বললাম, ও, এই জন্যই বুঝি তুমি সুধীরকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমার একটা ভাঙা আংটি পড়েছিল তো, তাই দিয়ে এই 2টো তৈরি করালাম। আমি কি আর বলবো, চুপ করে আছি। মা আবার বললেন, মেয়েটার হাত, গাওলা, কান সবই খালি ছিল, বড্ড খারাপ লাগতো, তাই খুব সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, দারুণ সুন্দর দেখাচ্ছে। দেখেছে তো বড় মা আমাকে কত ভালোবাসে। রাত্রে খেতে বসে নিবারণ কাকা বলল, বৌঠান, মেয়েটার জন্য এতগুলো টাকা খরচ করে আবার সোনার জিনিস তৈরি না করালেই ভালো করতেন। দেখো নিবারণ, খুব ভালো করেই জানো আমার স্বামী কোনো দিন আমাকে এক টুকরো সোনাও দেননি। আমার বাবাও আমাকে অতি সামান্য সোনাই দিয়েছিলেন। যেবার আমার অপারেশন হয় সেবার সুধীরের বাবার কাছে কি বিক্রি করা হয়েছিল তাও তুমি জানো। জানবো না কেন, সবই জানি। আমার কাছে শুধু শাশুড়ির দেওয়া হার ছাড়া অতি সামান্য কিছু সোনাদানাই পড়ে আছে। তার থেকে সামান্য কিছু চাঁপাকে দিয়ে যদি আমি খুশি হই তাহলে তো সেখানে কারোর কিছু বলার নেই। না, তা নয়, কিন্তু নিবারণ কাকাকে আর কথাটা শেষ করতে না দিয়ে এবার আমি একটু হেসে বললাম, মা তো এই বাড়িটা চাঁপার নামে লিখে দেননি। এই সামান্য ব্যাপার নিয়ে অযথা চিন্তা করো না নিবারণ কাকা। এইভাবে দিনগুলো বেশ আনন্দের মধ্যে কেটে যায়। তবে হ্যাঁ, এরই মধ্যে মা আমার বিয়ে দেওয়ার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন। দেখ মানিক, আমার শরীরটা আর বিশেষ ভালো যাচ্ছে না, তা তুই তো ভালো করেই জানিস। জানি বই কি,
চাপা না থাকলে আমি যে কি করে সংসার চালাতাম তা তো ভগবানই জানেন। তাই ভাবছিলাম এবার তোর জন্য মেয়েটে দেখা শুরু করব। আমি যদি দুম করে চলে যাই তাহলে তোকে কে দেখবে বল? মা, তোমাকে তো আগেও বলেছি, এখনও বলছি, এই বিয়ে করে সংসার ধর্ম করতে আমার এই বিন্দুমাত্র ইচ্ছে নেই। এখনকার মেয়েরা স্বামীর ঘর করতে এসে কিছু সুখ স্বাচ্ছন্দ্য আশা করে। তাছাড়া আজকালকার দিনে বাচ্চাদের ঠিকমতো লেখাপড়া শিখিয়ে মানুষ করা খুব সহজ নয়। এইসব কি আমি জানি না ভেবেছিস? নিশ্চয়ই জানো, কিন্তু আমার মতো প্রাইভেট টিউটরের পক্ষে এই দায়িত্ব পালন করা সবসময় সম্ভব নাও হতে পারে। তুই কি কম আয় করিস নাকি? তাছাড়া তুই তো আমাকে বলেছিস স্কুল কমিটির 2 জন মেম্বার তোকে স্কুলে নিতেও খুব আগ্রহী হয়েছে। তা স্কুলে চাকরি নিলে তা তো অনিশ্চিততা থাকবে না। যেখানে অন্য সবাই 40-50 হাজার টাকা দিয়ে চাকরি পাচ্ছে, সেখানে আমি যদি টাকা না দিয়েই চাকরি পাই, তাহলে সহকর্মীদের শত্রুতা আর ঈর্ষার জন্য আমার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। এই তো বেশ মহাসুখী আছি। বিয়ে থা করে ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে আমার কোনো ইচ্ছা নেই। তুই রাজি না হলে শেষ পর্যন্ত আমি নিশ্চয়ই তোর করে বিয়ে দেব না তোর, তা সম্ভব না। তবে আমার মনে হয় তুই বিয়ে করলে ভালো হতো। মা, তুমি তো জানো না, আজকালকার বহু মেয়েই স্বামী ছাড়া আর অন্য কাউকে সহ্যই করতে পারে না। শেষ পর্যন্ত আমার বউ যে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে না, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? সেই ধরনের মেয়ের সঙ্গে আমি তোর বিয়েই দিতাম না। তুমি আগে থেকে কী করে জানবে কোন মেয়ের মনে কি আছে? আমি জানাশোনা ভালো মেয়ের সঙ্গেই তোর বিয়ে দিতাম। জানাশোনা ভালো মেয়ে? হ্যাঁ হ্যাঁ, জানাশোনা ভালো মেয়ে। আমাদের এই কাটুয়া শহরে কি ভালো মেয়ে কম আছে নাকি? কয়েক মুহূর্তের জন্য একটু চিন্তা করে আমি গম্ভীর হয়ে বললাম, মা, যদি আমার কোনো ছাত্রীর সঙ্গে আমার বিয়ে দেবার কথা ভাবো তাহলে ঠিক করনি। কিন্তু গল্প উপন্যাসের মাস্টারমশাইরা ছাত্রীদের বিয়ে করেন, কিন্তু আমার দ্বারা কোনো দিন তা সম্ভব হবে না। ব্যাস, আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে আমি মায়ের ঘর থেকে বেরিয়ে এলাম। মাকে এসব কথা বলে আমার খারাপ লাগলো, কিন্তু না বলেও পারলাম না। কারণ এই কবছর ধরেই আমার প্রতি নমিতার দুর্বলতার ইঙ্গিত আমি বারবার পেয়েছি। তাছাড়া ও বিয়ে পরীক্ষা দেবার আগে থেকেই ওর মা প্রায়ই কিছু খাবার দাবার এটা ওটা আমাকে দিয়ে যেতেন। আমি বারবার বারণ করা সত্ত্বেও উনি শুধু বারবার আমাকে বলতেন, মানিক, আমি তো তোমার মায়ের মতনই, তোমাকে কিছু দিলে আমি যদি শান্তি পাই তাহলে তো তোমার আপত্তি করা উচিত না বাবা। সর্বোপরি আরও একটা ব্যাপার আছে। দিন 15 আগে সাত্তার আমাকে বলল, তোকে খুব প্রাইভেটলি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুই আমাকে খোলাখুলি উত্তর দিবি। তোকে কোন কথা খোলাখুলি বলি না বলতো? যাই হোক, আসল কথা শোন। হ্যাঁ বল। ফরেন ডাক্তারের মেয়ে নমিতাকে বিয়ে করার ব্যাপারে তোর কোনো আপত্তি আছে কি? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস কেন? ফরেন ডাক্তার আমাকে এসে ধরেছিলেন তোকে এই বিয়ের ব্যাপারে রাজি করাবার জন্য। ও, তা তুই কি বললি? চিন্তা ভাবনা না করে আমি চট করে তো বিয়ে থার ব্যাপারে জড়াতে চাই না। হ্যাঁ, তুই ঠিকই করেছিস। আমি সাত্তারকে নমিতার হাব ভাব চাল চলন এবং ওর মায়ের সব ব্যাপার পরপর বললাম। তুই জানিস তো আমি কেন স্কুলে চাকরি নিলাম না? হ্যাঁ জানি বই কি। তুই চাকরি না নিয়ে ঠিকই করেছিস। তুই চাকরি নিলে তোর সহকর্মীরা তোকে চাকরি ছাড়তে বাধ্য করতো। কিন্তু কি বলতো, ছাত্রছাত্রী পড়িয়ে তো এখন ভালোই আয় করছি বলেই যে চিরকাল ভালো আয় করবো এমন তো কোনো স্থিরতা নেই। সে তো 100 বার সত্যি। এই অনিশ্চিত আয়ের উপর ভিত্তি করে আমি বিয়ে করলে ভবিষ্যতে যে বিপদে পড়ব না তার তো কোনো নিশ্চয়তাও নেই। সাত্তার মাথা নেড়ে স্বীকৃতি জানায়। আমি বলে যাই, বিয়ে থা করে সংসারী হবার বাসনা আমার নেই। তার চাইতেও বড় কথা, আমি আমার ছাত্রীকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। সাত্তার একটু হেসে বলল, আমি জানতাম তুই কিছুতেই নমিতাকে বিয়ে করতে রাজি হবি না। এই প্রসঙ্গ শেষ হবার পর টুকটাক গল্পগুজব করতে করতেই সাত্তার বলল, দেখ মানিক, কাকিমার প্রেশার একবার বাড়ছে একবার কমছে, কিন্তু কিছুতেই স্টেবিলাইজ করছে না। প্রেশার ওঠানামা তো ভালো না, তাই না রে? না, ভালো না। তবে যেরকম ওঠানামা বিপদের কারণ হয়, কাকিমার সেরকম কিছু নয়। তুই চাঁপাকে একবার বলবি,
ও যেন কাকিমাকে ঠিক মতন ওষুধ খাওয়ায়, তাছাড়া উনি যেন ঠিক মতন ঘুমোন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। কিন্তু বিপদ যে কখন কোন দিক থেকে আসবে তা কেউ বলতে পারে না। যা আমরা স্বপ্নেও ভাবিনি তাই ঘটল। সেদিন রবিবার বিকেলবেলায় আমি, মা আর নিবারণ কাকা চা খেতে খেতে জমিয়ে গল্পগুজব করছিলাম। চাঁপা আমাদের পাশে বসে অবাক হয়ে আমাদের কথা শুনছিল। হঠাৎ কী একটা কথা বলতে গিয়েই নিবারণ কাকা ঢলে পড়ল। ঘটনার আকস্মিকতায় আমরা তিনজনেই চিৎকার করে উঠলাম। সেই চিৎকার শুনে পাশের বাড়ির অখিল ছুটে আসতেই বললাম, অখিল, দৌড়ে সাত্তারকে ডেকে আন। সাত্তার কয়েক মিনিটের মধ্যেই চলে এলো। ইসিজি করেই পরপর 3টে ইঞ্জেকশন দিয়ে এক দৃষ্টিতে নিবারণ কাকার মুখের দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকার পর আবার ইসিজি করল। 10-15 মিনিট পর আবার একটা ইঞ্জেকশন দিল। আবার ইসিজি দেখতে দেখতেই হঠাৎ আপন মনে বলল, মাই গড, কি হলো সাত্তার? সাত্তার, কিছু বল। মানিক, নিবারণ কাকা চলে গেল রে। সঙ্গে সঙ্গেই চাঁপা পাগলের মতন চিৎকার করে উঠল, বাবা, বাবা। হাউ হাউ করে কেঁদে উঠলেন মা। চাঁপা অঝরে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল, বলল, বড় মা, মা চলে গেল, বাবাও চলে গেল, আমি কি করে বাঁচবো বড় মা, আমি কি করে বাঁচবো? মা কাঁদতে কাঁদতেই ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, ওরে, আমি তো আছি, তোর মানিকদা আছে, আমরা কি তোর কেউ নই বল? আমি ওদের মতন চিৎকার করলাম না, কিন্তু চোখের জলের বন্যা বইয়ে দিলাম। আমি সেদিন মর্মে মর্মে অনুভব করলাম নিবারণ কাকা আমার বুকের কতখানি জুড়ে ছিলেন। বাবাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম। তার পাণ্ডিত্য, নিষ্ঠা, সততা, সংস্কারমুক্ত মন ও সর্বোপরি শান্ত সমাহিত ভাব দেখে মনে হতো বাবা যেন তুষার মৌলি হিমালয় শৃঙ্গ। বাবা আমার আদর্শ, আমার জীবন দেবতা। চিরকাল স্বপ্ন দেখেছি বাবার আদর্শকে জীবনের ধ্রুবতারা করে বেঁচে থাকার, কিন্তু বাবাকে কখনোই খুব কাছের মানুষ মনে করতে পারিনি। জীবনের তুচ্ছ সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার জন্য তাকে পাশে পাবার কথা কখনোই ভাবিনি। তাই তো বাবার মৃত্যুতে এক বিচিত্র মানসিক শূন্যতা অনুভব করেছিলাম। আর নিবারণ কাকা? নিবারণ কাকা আমাকে সন্তান স্নেহে লালন পালন করেছে। দৈনন্দিন জীবনের ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করতে শিখিয়েছে। ভাই ও বন্ধুর মতন সে আমার নিত্য সহচর ছিল। আমার সামান্যতম দুঃখেও সে চোখের জল ফেলত, আবার সামান্য খুশিতে সে আনন্দে আত্মহারা হতো। এই পৃথিবীতে যে আমার সবচাইতে কাছের মানুষ ছিল, যার উপর আমি সবচাইতে নির্ভরশীল ছিলাম, সেই নিবারণ কাকার মৃত্যুতে নিজেকে বড় অসহায় এবং নিঃসঙ্গ মনে হলো। নিবারণ কাকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমার বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী এবং প্রতিবেশীরা ছুটে এলেন। সবার মুখেই এক কথা, আহা, এমন মানুষ আর হয় না। বন্ধু বান্ধবরা তো চোখের জল না ফেলে পারল না। পবিত্র বলল, সাত্তার, তোর মনে আছে নিবারণ কাকাই আমাদের প্রথম নৌকা চড়িয়ে গঙ্গার ওপারে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, খুব মনে আছে। আমাদের বাবা কাকারা তো বিশেষ কোথাও নিয়ে যেতেন না। নিবারণ কাকার সঙ্গেই আমরা গঙ্গার ওপারে গেছি, রাত জেগে যাত্রা দেখেছি, কালনা গুপ্তিপাড়া বেড়াতে গেছি। সুধীর বলল, নিবারণ কাকা নিয়ে যেতেন বলেই তো বাবা মায়ের কাছ থেকে পারমিশন পাওয়া যেত। পবিত্র বলল, আমাদের একটু আনন্দ দেবার জন্য উনি কত ঝক্কি ঝামেলা সামলাতেন, কোনো দিন বিরক্ত হতেন না। সাত্তার একটু হেসে বলল, তাছাড়া আমাদের বালক সঙ্গের হয়ে যে গোল করতে পারত, তাকে নিবারণ কাকা কাঁধে বসিয়ে। এরকম কত কথা, কত স্মৃতি সবাই একসাথে রোমন্থন করল। তারপর প্রায় সম্রাটের মতন সাজিয়ে গুছিয়ে পালঙ্কে শুয়ে আমরা সবাই গঙ্গা পাড়ে নিবারণ কাকাকে পঞ্চভূতে মিশিয়ে দিয়ে এলাম। নিবারণ কাকার অপ্রত্যাশিত চিরবিদায়ের ধাক্কা যেন আমরা কিছুতেই সামলাতে পারি না। এই শূন্যতা মাঝে মাঝে অসহ্য মনে হয়। ছোটবেলার কথা না হয় বাদই দিলাম, তখন তো নিবারণ কাকার কাঁধে চড়ে, কোলে চড়ে বা হাতে ধরে সব জায়গায় যেতাম। কলেজে পড়ার সময়ও প্রায়ই ও কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিত। দিনের বেলায় সম্ভব না হলেও রাত্রিরে বরাবর আমরা দুজনে
একসঙ্গে খেতে বসতাম। আর এখন জানো মা, পাশে বসে নিবারণ কাকা খাচ্ছে না ভাবলেই আমার আর খেতেই ইচ্ছে করে না। আমারও তো এই একই অবস্থা রে। তোদের সংসারে আসার পর থেকেই নিবারণ আর আমি ঠিক যমজ ভাই বোনের মতন একসঙ্গে উঠেছি, বসেছি, খেয়েছি। চাপা আমাকে খেতে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনে নীরবে চোখের জল ফেলে। শুধু রাত্রে খেতে বসে না, অন্য অনেক সময়েই আমরা ওর কথা আলোচনা করি। মা বললেন, নিবারণ মারা যাবার পর বুঝলাম রে, শুধু আমরা না, আরও কত লোক ওকে ভালোবাসত। সত্যি মা, আমিও ভাবতে পারিনি যে নিবারণ কাকা মারা যাবার খবর শুনে এত লোক আমাদের বাড়ি আসবে বা শ্মশানে যাবে। তোর বন্ধু বান্ধবদের কথা না হয় বাদই দিলাম, ওদের তো নিবারণ নিজের সন্তানের মতোই ভালোবাসত, কিন্তু অন্য লোকজনদের চোখের জল ফেলতে দেখে সত্যিই অবাক লেগেছে। এই শূন্যতার জ্বালা বাদ দিয়েও নিবারণ কাকার অভাবে সংসার চালাতে গিয়ে আমরা পদে পদে সমস্যায় পড়লাম। মা বললেন, হ্যাঁ রে মানিক, কাকে দিয়ে বাজার হাট করাই বলতো? একে ওকে ধরে আর কতদিন চালাবো বলতো? একটা কিছু ব্যবস্থা না করলে তো বড্ড সমস্যা হচ্ছে। যতদিন না কোনো লোকজনের ব্যবস্থা করতে পারি ততদিন না হয় আমি বাজার হাট করব। তুই কি জীবনে কোনো দিন বাজার হাট করেছিস? আগে করিনি বলে তো কি এখন করতে পারবো না? প্রথমে 2-4 দিন একটু অসুবিধা হবে, আস্তে আস্তে। সকাল সন্ধে তোমাকে ছেলে মেয়ে পড়াতে হয় মানিকদা, তুমি কখন বাজার করবে? বড় মা, আমি এবার থেকে বাজার হাট করব। না না না, আমি তোকে শাকসবজি মাছের বাজারে পাঠাতে পারবো না। মায়ের আপত্তির কারণ বুঝতে আমার অসুবিধা হয় না। চাঁপাকে দেখে বয়সের তুলনায় একটু বড়ই মনে হয়। তাছাড়া এই বছর চারেকের মায়ের যত্নে ও দেখতে সুন্দরী হয়নি, স্বাস্থ্য ভালো হয়েছে। তাই তো অনেকেই 14 বছরের চাঁপাকে দেখে 18-19 বছরের ভাবে। আমি বললাম, বন্ধুবান্ধবদের বলে 2-1 দিনের মধ্যেই আমি একটা কিছু ব্যবস্থা করছি। পরের রবিবার সকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার সময় আমাদের সমস্যার কথা বলতেই সুধীর বলল, এটা আবার কোনো সমস্যা হলো নাকি? মাসিমাকে বলিস আমাদের দোকানের একটা ছেলে সকালে গিয়ে বাজার করে দেবে, তাতে তোর অসুবিধা হবে না। বিন্দুমাত্র না। নিতান্ত খুলতে হয় বলে রোজ সকালে দোকান খুলি, কিন্তু সন্ধ্যের আগে জুয়েলারি শপে কোনো খদ্দের আসে না বললেই চলে। যাই হোক, দেখিস ছেলে মেয়েদের বসিয়ে রেখে আমাকে আবার বাজারে ছুটতে না হয়। পবিত্র বলল, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি নাকি। 3-4 দিন পরের কথা। আমি খেতে বসেই চাঁপাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত রকম রান্না করেছিস কেন? বড় মা, তুমি বলো কেন এত রান্না করেছি? সকালে সুধীরের দোকানের ছেলেটাকে দিয়ে বাজার করাবার পর যদি তোর বন্ধুরা এটা ওটা দিয়ে যায়, তাহলে কে আবার এটা ওটা দিয়ে গেল? 7টার কি কোনো এক রুগীর বাড়ি থেকে অনেকগুলো গলদা চিংড়ি দিয়েছিল বলে 4টে মাছ আর তোর আর চাঁপার জন্য পাঠিয়ে দিয়েছে। বাহ, এ তো অত্যন্ত সুখের কথা। আবার রান্না বান্না হয়ে যাবার পর ওই পবিত্রর মা এসে ফুলকপি তরকারি আর আমসত্ত্বের চাটনি দিয়ে গেলেন। তাই এবার থেকে কেউ কিছু দিতে এলে বলে দিও, আগের দিন যেন আমাদের জানিয়ে দেয় কে কি দেবে। তাহলে আমরা সেই মতন বাজার হাট করব। বড়মা কেন বলবেন? তুমিই বলে দিও। বড়মা তো তোমার মতন কেপ্পন নয়। আমি কেপ্পন? কেপ্পন না হলে কি ওই কথা বলে? চাপা মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার বলে, তুমি যত বেশি আয় করছো তত বেশি বেশি কেপ্পন হচ্ছ। তার মানে? তোমার বন্ধুরা তো হরদম আমাদের কিছু না কিছু পাঠিয়েই যাচ্ছে। মাঝে মাঝে তাদের বাড়িতে নেমন্তন্ন খাও, কিন্তু কই একবেলার জন্য তো বন্ধুদের ডাল ভাত খেতে বললে না। আমার তো মাঝে মাঝে মনে হয় একটা মেয়ের খাওয়া পড়ার জন্য খরচ করতে চাও না বলেই বোধহয় তুমি বিয়ে করলে না। ওর কথা শুনে আমি আর মা হো হো করে হেসে উঠি। হাসি থামার পর বলি, দেখ চাপা, আমাকে রাগিয়ে দিস না কিন্তু। আমি যদি রেগে যাই তাহলে এক্ষুনি গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসবো। মানিকদা, তোমার সেই মুরদ নেই। সেই মুরদ ছিল তোমার দাদুর। তিনি বুক ফুলিয়ে তার শ্বশুরকে বলেছিলেন, আপনার বিধবা মেয়েকে আমি বিয়ে করব। এই সাহস তোমাদের কারণ নেই। তুই আমার দাদুর বিধবা বিয়ের কথা জানিস কি করে? জানবো না কেন?
বাবার কাছে ওই দাদু দিদার কথা তো কত শুনেছি। ওই দাদু দিদা বাবাকে ঠিক নিজের ছেলের মতন ভালোবাসতেন বলেই তো আমিও তোমাদের সংসারে ঠিক মেয়ের মতন মহানন্দে দিন কাটাচ্ছি। তবে মানিক, চাঁপা কিন্তু একটা দামি কথা বলেছে। কোন কথাটা দামি? আগেকার দিনের মানুষদের যতটা চারিত্রিক বল ছিল, আজকালকার দিনে সত্যিই তা দেখা যায় না। আজকাল লক্ষ লক্ষ ছেলে মেয়ে কত লেখাপড়া শিখছে, কত উন্নতি করছে, কিন্তু আর একটা বিদ্যাসাগর বিবেকানন্দ হচ্ছে না। হ্যাঁ মা, তুমি তা ঠিকই বলেছ। খেয়ে দিয়ে উঠে দাঁড়িয়েই আমি চাপাকে বললাম, রবিবার দুপুরেই বন্ধুদের খেতে বলছি তাহলে। বলো। কজনকে বলবো খেতে? চাঁপা মায়ের দিকে তাকিয়ে বলল, বড় মা, একসঙ্গে 6-7 জনের বেশি বললে বোধহয় রান্নাবান্নার অসুবিধে হবে, তাই না? 6-7 জনের বেশি বলিস না বাবা, তার বেশি বললে সত্যিই অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে 6-7 জনকেই বলবো। রবিবার দুপুরে আমরা সবাই খেতে বসার পর মা বললেন, বুঝলে সাত্তার, শুধু চাঁপার জন্যই আজকে তোমাদের খাওয়াতে পারছি। কেন কাকিমা, চাঁপাই বুঝি সব রান্না করেছে? রান্না তো করেছেই, তার চাইতেও বড় কথা, চাঁপা না বললে মানিক বোধহয় কোনোদিনই তোমাদের খাওয়ার কথা বলতো না। হ্যাঁ রে মানিক, কাকিমা কি বললেন শুনলি? হ্যাঁ মা, ঠিকই বলেছেন। পবিত্র বলল, দায়িত্ব কর্তব্যের ব্যাপারে চাঁপা খুব সচেতন, তাই না মাসিমা? হ্যাঁ বাবা, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মা ডান হাত দিয়ে চাঁপাকে জড়িয়ে ধরলেন, বললেন, এই মেয়েটাকে পেয়ে আমি যেন হাতে স্বর্গ পেয়েছি। সাত্তার বলল, চাঁপার মতন বোন পেয়ে আমরাও খুব খুশি। কি বল পবিত্র? সুধীর বলল, সাত্তার, শুধু শুকনো কথায় চিড়ে ভেজে না। চাঁপার বিয়ের সময় কিন্তু দাদা হিসেবে অনেক দায়িত্ব আছে, সে কথা ভুলে যাস না। ওরা 3-4 জনেই একসঙ্গে বলে উঠল, না না, ভুলব না। আমি বললাম, সত্যি চাঁপার বিয়েটা বেশ ভালোভাবে দিতে হবে, কি বল? চাঁপার সঙ্গে সঙ্গে একটু হেসে বলল, যে একটু শাকসবজি কিনতে পারে না, সে আবার আমার বিয়ে দেবে? আমার বিয়ে দেবার জন্য আমার অনেক দাদা আছে। সাত্তার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, 3 cheers for চাঁপা। নিবারণ কাকাকে হারাবার পর শুধু চাঁপার জন্যই আমাদের বাড়ি আনন্দ খুশিতে ভরে উঠল। ভুলে গিয়েছিলাম আনন্দের পিছনেই বেদনা, সুখের পিছনেই দুঃখ আমাদের জীবনে হানা দেবার জন্য ওত পেতে বসে থাকে। ঘুম ভেঙে গেলেও আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়েছিলাম। হঠাৎ কানে এলো চাঁপার আর্তনাদ, বড় মা। আমি এক লাফে বিছানা ছেড়েই দক্ষিণের ঘরে গিয়ে দেখি মা ঠিক খাটের পাশেই মুখ থুবড়ে পড়ে আছেন। আমি আর চাঁপা মাকে বিছানায় শুয়ে দেবার জন্য তুলতে গিয়েই আমার হৃৎপিণ্ড যেন থমকে দাঁড়ায়। হ্যাঁ, যথারীতি সাত্তার ছুটে আসে, কিন্তু একটা ইঞ্জেকশনও দিতে হয় না। ঘর ভর্তি লোকের সামনে পাঁজর কাঁপানো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্তত ঘণ্টা 3 আগে তো সর্বনাশটা হয়েই গেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার সমস্ত পৃথিবীটা ঘোর অমাবস্যার অন্ধকারে ডুবে গেল। আমি পাগলের মতন চিৎকার করে মাকে জড়িয়ে ধরলাম। ঠিক মনে নেই কতক্ষণ মাকে জড়িয়ে ধরে আমি অঘোরে ঘুমিয়েছিলাম। বন্ধু বান্ধবরা যখন আমাকে টেনে তুলল, তখন দেখি সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। না, তারপর আমি আর চোখের জল ফেলিনি। বন্ধুদের সাহায্যে মাকে গরদের কাপড় পরাবার পরই চাঁপা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, মানিকদা, আমি বড় মাকে সাজিয়ে দেব? হ্যাঁ, তুই সাজিয়ে দে চাঁপা। তারপর আর কি, নতুন পালঙ্কে নতুন বিছানায় শুয়ে মাকে রাজমহিষীর মতন সাজিয়ে গুছিয়ে বিসর্জন দিয়ে এলাম। আমি জানি মানুষের জীবনে মৃত্যুই সবচাইতে বড় সত্য, কিন্তু স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার অক্টোপাসে দীর্ঘ বন্দি জীবন কাটাবার পর এই সত্য মেনে নেওয়া বা এই সত্যের মুখোমুখি হওয়ার চাইতে কঠিন পরীক্ষা মানুষকে দিতে হয় না। কি দুঃসহ, কি যন্ত্রণাদায়ক এই পরীক্ষা, তা আমি আমার দেহ মনের সব সত্তা দিয়ে অনুভব করলাম। আরও একটা কথা, বাবাকে হারাবার পর বারবার মনে হয়েছিল আমার জীবন পথে সব আলো হঠাৎ নিভে গেল।
হারিয়ে গেল আমার জীবনের দিগদর্শন যন্ত্র। নিবারণ কাকাকে হারাবার পর মনে হয়েছিল আমার জীবনযুদ্ধের প্রিয়তম সেনাপতি চলে গেলেন, আর মাকে চিরবিদায় দিয়ে মনে হলো আমার জীবনের আনন্দ মাধুর্যের অমৃত রসধারার মানস সরোবর চিরদিনের মতন হারিয়ে গেল। ওই শ্মশান ঘাটে বসেই বন্ধুদের বললাম, ইহুদিদের একটা প্রবাদের কথা মনে হচ্ছে। কি প্রবাদ? ভগবান সর্বত্র থাকতে পারেন না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছিলেন। বাহ, খুব সুন্দর তো প্রবাদটা। আমি আপন মনে বলি, গড কুড নট বি এভরিওয়্যার, দেয়ারফোর হি ক্রিয়েটেড মাদার। কিছু না হারিয়েও বোধহয় কিছুই পাওয়া যায় না। শ্মশানঘাট থেকে ফিরে দেখি বন্ধুবান্ধব আর প্রতিবেশীদের মা, বোন, স্ত্রীয়েরা আমাদের জন্য অপেক্ষা করছেন। পবিত্রর মা বললেন, মানিক বাবা, আগে মায়ের ঘরে গিয়ে মায়ের ছবিতে প্রণাম করো। দরজায় পা দিয়েই থমকে দাঁড়াই। অতি দুঃখের মধ্যেও মুগ্ধ হয়ে দেখি মায়ের ঘরটাকে ঠিক মন্দিরের মতন সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। অতি পরিপাটি বিছানার এক পাশে বালিশে হেলান দিয়ে রাখা হয়েছে মায়ের সেই হাসি মুখের রঙিন ছবি। সেই ছবিও সাজানো হয়েছে চন্দন আর মালা দিয়ে। ছবির ঠিক পিছনেই ফুলদানিতে এক গাদা রজনীগন্ধা। হঠাৎ ধূপকাঠি চোখে পড়ল না, কিন্তু ধূপের গন্ধে বড় ভালো লাগলো। মায়ের ছবিতে প্রণাম করে উঠতেই দেখি ঘরের এক কোণে বসে চাপা নিঃশব্দে চোখের জল ফেলছে। ও একবার মুখ তুলেও আমার দিকে তাকালো না। আমি এক দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর পিছন ফিরতেই সুধীরের স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলাম, বৌদি, তোমরা কি এই ঘর সাজিয়েছ? না না মানিকদা, আমরা কেউ কিচ্ছু করিনি, সব তো চাঁপাই করেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার মতো এই মেয়েটাও বড্ড নিঃসঙ্গ হয়ে গেল আজ থেকে। যাই হোক, মায়ের মৃত্যুর পর আমার বন্ধু বান্ধবদের বাড়ির লোকজনরা যা করলেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। শ্রাদ্ধশান্তি মিটে না যাওয়া পর্যন্ত পবিত্রর মা আমাদের এখানেই থেকে গেলেন। বললাম, মাসিমা, আপনি নিজের সংসার ফেলে এখানে আছেন বলে নিশ্চয়ই আপনার... আমাকে পুরো কথাটা বলতে না দিয়েই মাসিমা বললেন, আমার বড় বৌমা একাই 100 গো, সুতরাং আমি সংসার নিয়ে চিন্তা করি না। তাছাড়া একটু আধটু অসুবিধে হলেও এই অবস্থায় কি তোমাকে ফেলে যেতে পারি? সুধীরের স্ত্রী রোজ সকালে এসে রাত 9টা, 9:30টার আগে কোনোদিনই ফিরে যায় না। ওকে বললাম, বৌদি, তুমি ছোট্ট বাচ্চাটাকে ফেলে এখানে এতক্ষণ আমাদের সঙ্গে থাকছো, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমার বাচ্চা তো সারা দিন রাতি শ্বশুর শাশুড়ির কাছে থাকে। এই সময় তোমাকে না দেখলে তোমার বন্ধু আমাকে হয়তো ডিভোর্সই করে দেবে। সাত্তারের ছোট বোন রাবেয়া মা মারা যাবার পরদিন সকালেই দুধ আর ফল টল এনে মুখ কাচুমাচু করে বলেছিল, মানিকদা, আমাদের এইসব খাবেন তো? আমি এইসব না খেলে মা আমাকে বকুনি দিয়ে শেষ করে দেবেন না। দাও, আমাকে দাও। তারপর থেকে প্রত্যেক দিন সকালবেলায় ওই সুন্দর মেয়েটা দুধ, ফল, মিষ্টি দিয়ে যাচ্ছে। এছাড়া 4-5 জন বন্ধুর ভাই বোনেরা সকাল বিকেল ফুল দিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরাও সকাল বিকেল কত কি দিয়ে যাচ্ছে। শ্রাদ্ধ শান্তি ও লোকজন খাওয়ানোর সব বিধি ব্যবস্থা করল এই বন্ধু বান্ধবরাই। আমি তো শুধু মন্ত্র পড়েছি। সব মিশিয়ে এই আত্মীয়তা, এই ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। সব কিছু মিটে গেল, ভালোভাবেই মিটে গেল। আবার আমি ছাত্রছাত্রী পড়াতে শুরু করলাম। সংসার চালায় চাঁপা। আমি আর রবিবার সকালে আড্ডা দিতে যাই না, বন্ধুরাই আমাদের বাড়ি আসে। অন্যান্য দিন ওদের বাড়ি থেকে 2-1 জন প্রায় নিয়মিতই আমার আর চাঁপার খোঁজখবর নিতে আসে। ছাত্রছাত্রীদের পড়িয়ে বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে এসেই কোনো দিন দেখি পবিত্রর মা চাঁপার সঙ্গে গল্প করছেন। মাসিমা, এই কখন এলেন? তা ঘণ্টাখানেক হবে বাবা। তুমি তো তোমার ছাত্রছাত্রীদের নিয়েই ব্যস্ত থাকো, এই মেয়েটাকে তো একলা একলাই থাকতে হয়, তাই ভাবলাম যাই, চাঁপার সঙ্গে একটু গল্প করে আসি। খুব ভালো করেছেন, আপনি এলে আমারও খুব ভালো লাগে। জানি বাবা, জানি। চাঁপার সঙ্গে গল্প করার জন্য রাবেয়া আর অখিলের বোন শিলাও প্রায় প্রত্যেক দিন আসে।
যেদিন কেউ আসে না সেদিন বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আবার এক একদিন অপ্রত্যাশিতভাবে আনন্দবেলা বসে যায় আমাদের বাড়িতে। সন্ধেবেলা ছাত্রদের 9:15 নাগাদ ছেড়ে দেবার পর ভিতরে এসেই দেখি মায়ের ঘরের সামনের বারান্দায় বসে কী সব কাটাকুটি করতে করতে শ্রীপর্ণা আর চাঁপা হাসাহাসি করছে। সঙ্গে সঙ্গে খেয়াল হলো রান্নাঘরের মধ্যে আরও 4-5 জন লোক। উঠোনে পা দিয়েই বললাম, বৌদি, কি ব্যাপার বলো তো? কী আবার ব্যাপার, এমনিই এলাম। হ্যাঁ রে চাঁপা, রান্নাঘরে কারা? গিয়েই দেখো না। রান্নাঘরে ঢুকেই দেখি সাত্তার রান্না করতে করতেই সুধীর আর পবিত্রর সঙ্গে হাসাহাসি করছে। হাসতে হাসতেই বললাম, কিরে, কি ব্যাপার তোরা? ডেক্সিতে খুন্তি নাড়তে নাড়তে সাত্তার হাসতে হাসতে বলল, শ্রীপর্ণার সঙ্গে বাজি রেখে বিরিয়ানি রাঁধছি। তুই, পবিত্র আর চাঁপা এই বিরিয়ানি খেয়ে বলবি তো সুধীর, শ্রীপর্ণা আর তুই খাবি না? হ্যাঁ হ্যাঁ খাবো, কিন্তু আমি আর শ্রীপর্ণা তো ভোট দিতে পারি না। আর সুধীর, ও হতভাগা হয়তো বউকেই সাপোর্ট করবে। সেদিন যে কী আনন্দ হয়েছিল। বিরিয়ানি খাওয়া শুরু করার পরপরই শ্রীপর্ণা বলল, সাত্তার দা, দারুণ হয়েছে। তুমি হার স্বীকার করছো তাহলে? আনন্দে স্বীকার করছি। পবিত্র বলল, তোরা দুজনে 12টা বাজিয়ে দিলি। জীবনে এই প্রথম জাজ হবার সুযোগ পেয়েও তোরা আমাদের বিচার করার সুযোগ না দিয়ে এই মামলা তুলে নিলি। বিরিয়ানি খাবার পর আনারসের চাটনি মুখে দিয়েই আমি বললাম, চাটনিটাও তো দারুণ হয়েছে। চাঁপা বলল, হ্যাঁ বৌদি, সত্যিই দারুণ হয়েছে। সাত্তার বলল, হ্যাঁ রে সুধীর, তুই কি এইরকম চাটনি খেয়েই শ্রীপর্ণাকে পছন্দ করেছিলি নাকি? তখন চাটনি খেয়েই পছন্দ করেছিলাম, কিন্তু এখন রোজ আমাকে ঘোল খাওয়াচ্ছে। চাটনির পর পায়েস মুখে দিয়ে সাত্তার বলল, চাঁপা, ঠিক কাকিমার মতোই তুমি পায়েস করতে শিখে গেছো। বড়মার কাছে শিখলেও আমার পায়েস অত ভালো হয় না। শ্রীপর্ণা বলল, হ্যাঁ রে চাঁপা, সত্যি মনে হচ্ছে কাকিমার হাতেরই পায়েস খাচ্ছি। শুধু পায়েস কেন, চাপা অনেক কিছুই ঠিক মায়ের মতনই রান্না করতে শিখে গেছে। কি যে বলো না মানিকদা, বড়মার রান্নার সঙ্গে আমার রান্নার কোনো তুলনা হয়? প্রায় তেল মশলা না দিয়ে বড়মা শাক পাতা রাঁধলে তা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যেত। সারা জীবনেও আমি ওই ধরনের রান্না রাঁধতে পারবো না। মা মারা যাবার পর এইভাবেই প্রায় 2-3 মাস কেটে গেল। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন আমার নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন পর্ব নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। নমস্কার, খুব ভালো থাকবেন।